সময়ের হিসেবে 6 দশক, 6 ডিকেড, 1980। সেই সময় আপনি জিয়াউর রহমান সাহেবের ইন্টারভিউ করেছিলেন ট্রেনে। তারপর সেখান থেকে যদি একদম আমরা টাইম মেশিনে পরিভ্রমণ করে দেখি 2003 সন, আপনি ডিসেম্বরের দিকেই তারেক রহমান সাহেবের ইন্টারভিউ করলেন এবং সেটি চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল। এটি প্রথম টেলিভিশন ইন্টারভিউ ছিল ওনার। তারপরে একেবারে 2003 থেকে 2025, সেটাও 2 দশকের কিছুটা বেশি। সেই হিসাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনার দেখা হয়েছিল এবং কথা হয়েছে, যেটি জনতার চোখে কভার স্টোরিও হয়েছে। কেমন আছেন খালেদা জিয়া? তো এই যে পারিবারিক লিগেসি, যে লিগেসি আপনি একজন সাংবাদিকতার ক্যারিয়ারেও এটি একটি বড় ঘটনা যে 6 দশকে একই পরিবারের 3 জন, একজন প্রেসিডেন্ট, আরেকজন 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, আরেকজন এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় লিডার যদি আমরা বলি। কারণ সামনে যদি একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে জরিপ এবং জনশ্রুতি এবং গণমানুষের আকাঙ্ক্ষার জায়গাতে উনি প্রথম সারির দিকেই আছেন। তো সুতরাং এই যে ফ্যামিলির 3 জনের সঙ্গে একটা মানে পলিটিক্যাল লিগেসি বলি বা একটা পারিবারিক লিগেসির জায়গায় আপনি সাক্ষাৎকারটা করলেন, সেই পরে মা এবং ছেলের সঙ্গে আপনার যে অভিজ্ঞতা, সেটাও আমরা একটু শুনতে চাই। বেগম খালেদা জিয়া, মানে আমি যেটা আগেই একটু বলি যে আমি আসলে সৌভাগ্যবান, একই পরিবারে 3 জন এবং একটা 3 জনের ঘটনা, 3 জনই কিন্তু মানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। তো আমি বেগম জিয়ার সঙ্গে আমার শুরু থেকে উনি যখন রাজনীতিতে আসেন তখন যে প্রথম যে বক্তৃতাটা করলেন সেই বক্তৃতাটাও আমি কভার করেছিলাম। কারণ তখন অবশ্য তিনি মানে রাজনীতিতে আসলেন মাত্র, মানে ওই গৃহবধূ থেকে রাজনীতিতে, ওইটা ওই মিনিটে আমি তখন ইত্তেফাকে ছিলাম। তো এই বক্তৃতাটাও আমার দেখা হয়েছে, আমি জানি, দেখেছি কীভাবে কী হয়। যাই হোক, উনি রাজনীতিতে আসলেন, রাজনীতি মাঠের ময়দানে, যেটা মহিউদ্দিন সাহেবের বইতেও আছে, যেটা আমি ওই 7 দলীয় ঐক্যজোটে কী ঘটেছিল না ঘটেছিল আমার রিপোর্টটাই উনি রিপ্রেজেন্ট করেছেন। যাই হোক, খালেদা জিয়া আমার মানে সবসময় একটা পছন্দের মানুষ। আমি আসলে ওনার সাথে অত ঘনিষ্ঠতা ছিল না, যেটা আমি লিখেছি সেটাই। তার কারণটা হচ্ছে যে উনি আমার রিপোর্ট উনি পড়তেন এবং মানবজমিন তার খুবই প্রিয় পত্রিকা ছিল। কিছু হলেই খবর দিতেন, আমি যেতাম, দেখা করেছি আমি বহুবার। বিদেশেও তার সঙ্গে আমি একবার গিয়েছি, জাপানে। তো সেই অবস্থায় আমি একটা দুঃখের স্মৃতি যেটা হলো যে মাঝখানে একটা আমি আবার জেলেও গেলাম রিপোর্ট লেখার কারণে, ওনার শাসনকালেই আর কি। মামলাটা মোর্শেদ খান করেছিলেন, সেটা আর বিস্তারিত না বলি। কিন্তু ঘটনা হচ্ছে যে তার কাছ থেকে তিনি সবসময় আমার সম্পর্কে তিনি বহুবার জানানোর চেষ্টা করেছেন কী অবস্থা। মানে আমার স্ত্রী বা মানবজমিনের সম্পাদক মাহবুবা চৌধুরী, তাকে তো তিনি ভারত সফরেও নিয়ে গিয়েছিলেন। যাই হোক, তো তিনি আমাকে, আমি যে জিনিসটা আমার কাছে খুব নাড়া দেয়, তার অনেক সমালোচনা করেছি তাকে। বাংলা বাজারের সম্পাদক যখন ছিলাম তখন প্রচুর সমালোচনা করেছি, কিন্তু কেন যেন একটা লাইকিংস ছিল। মানবজমিনে একাধিক রিপোর্ট ছাপা হয়েছে এবং একটা সিরিজ আমরা করেছিলাম, কেরামতুল্লাহ বিপ্লব, আমাদের রিপোর্টার। তো তিনি, আমার আইডিয়া ছিল বিএনপির ক্যাবিনেটে কতজন ক্লিন মিনিস্টার আছে, তো সেটার আমরা একটা তালিকা করেছিলাম এবং সেটা আমরা পর্যায়ক্রমে ছেপেছিলাম। পর্যায়ক্রমে ছাপার কী ছিল, প্রত্যেক মন্ত্রীর বাড়িতে আমরা 1 সপ্তাহ করে থাকছে যে রিপোর্টার, সে থাকার পরে দেখেছে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ উপকৃত হয়েছে কিনা। তা আমরা মাত্র অল্প কয়েকজনকে পেয়েছিলাম। তো এটা যখন ছাপা হয়, ছাপা হওয়ার পরে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান আমাকে ডেকে পাঠালেন
আমাকে বললেন যে তুমি যা যা লিখছো তাতে মনে হচ্ছে যে এই 6 জন ছাড়া বাকি সবাই চোর। দুর্ভাগ্যক্রমে ওনার নামটা 6 জনের মধ্যে ছিল না, আত্মীয় স্বজন বা অন্য কোনো কারণ হতে পারে। পরে এবারে অ্যাপ্রিসিয়েটও করলেন, না না, ভালো করেছো, এটা ঠিক আছে। সেই ম্যাডাম কীভাবে নেবে আমি বললাম জানি না, আমার তো আইডিয়া নেই। কামাল সিদ্দিকী তখন মুখ্য সচিব ছিলেন। তো এক সকালে কামাল সিদ্দিকী আমারে ফোন করলেন, ভাই একবার কি চা খাওয়া যাওয়া যায়, আসেন না একদিন। আমি ঠিক আছে আসবো। গেলাম। বললেন যে ভাই আপনি তো বোমা ফাটিয়ে দিয়েছেন, আপনার ভয় লাগে না? বললাম কিসের ভয়? আমাকে তো অ্যারেস্ট করতে পারে। কী কারণে অ্যারেস্ট করতে পারে? কি বলেন কী কারণে? আমি যে 6 জন লিখছি, আরও 2 জন হয়তো বাড়তে পারে, 8 জন হইতে পারে, কিন্তু ঘটনা তো সত্য। উনি বললেন সত্য, সব সত্য কি লেখা যায়? তারপরে যেটা আমি ম্যাগাজিনে লিখি নাই সেটা হচ্ছে, তারপরে আমাকে বললেন যে ম্যাডামের সঙ্গে কথা বলতে হবে আপনাকে, আপনার দেখা করার, আপনাকে উনি ডেকে পাঠিয়েছেন। কী যেন একটা প্রসঙ্গ আসলো ওই দিন, ওই হঠাৎ করে এটা রাষ্ট্রীয় কোনো একটা ব্যাপার, সিদ্ধান্ত আমি ছিলাম কিন্তু পরিবর্তন হয়ে গেলো, দেখা হলো না। তো পরে আমাকে উনি হয়তো ভুলে গেছেন বা প্রায়োরিটির মধ্যে নেই, উনি আর এটা আমাকে আর ফলো আপ করেন নাই বা ডাকেন নেই। কিন্তু অন্য একটা অকেশনে দেখা হওয়ার পরে তিনি খালি হাসছেন। তা আমি হাসাটা আমি বুঝতে পারছি না যে কী কারণে উনি হাসতেছেন। তো এক পর্যায়ে বললেন, লেখালেখি তো ভালোই করেন, তো অনেক কিছুই তো লিখেছেন, আমার তো সরকার চালাইতে হয়, বুঝলেন তো, এদের নিয়েই চালাইতে হয়। আমি আমি চুপ করে আছি, কিছুই বলি না। তারপর একটা স্টেজে উনি নিজেই বললেন যে ডোন্ট ওরি, চিন্তা করেন এই একটা মানুষের এই সমস্যা। তা আমি কিন্তু একটা মানে ভয় কাটলো, কারণ ওটা অনেকে আমাকে বলছিল যে ইন্টেলিজেন্স থেকে আমাকে বলছিল যে এটা বোধহয় সহজভাবে নিবে না। আর তখন তো বিরোধী দলে আওয়ামী লীগ এটা লুফে নিছে তারা। হ্যাঁ, এটা তো এক ধরনের পলিটিক্যাল Yeah. স্ট্যান্ড তৈরি হয়ে যায়। তো সেই কারণে এরপরে তো গেল একটা এই স্মৃতি এনে। কিন্তু আমি যখন অসুস্থ, যেটা আমি ম্যাগাজিনে লিখেছি, আমার নিজের কাছে খুব মনে হয়, আমি জানতাম না যে উনি আমাকে এতটা পছন্দ করেন। আমি যখন অসুস্থ হয়ে ব্যাংকক গেলাম, তখন ওনার দলের লোকজন আমাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন, যদিও আমি তখন বুঝতে পারিনি, আমি শুনেছি পরে আর কি। ফিরে এসে আমি যখন নিউ ইয়র্কে গেলাম, সেদিন অপারেশন হবে, তখন কিন্তু প্রেস টিমের লোকজন কন্টিনিউ যোগাযোগ করছিল, যখন ম্যাডাম অফিসেই বসেছিলেন। উনি কিন্তু তখন বাড়িতে এখানে অফিসেই, এবং ভোর 4টার সময় আমার জন্য অপারেশন হলো। যখন অপারেশন সাকসেসফুল হয়েছে শুনছেন, তারপরে উনি কী হয়েছেন 4-5 বার ফোন করছিল প্রেস উইং থেকে।